স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। ইরফানের এমন লাগামহীন কথায় উপস্থিত তার বাবা এবং চাচারা নিজের বসার আসন থেকে উঠে পড়লেন। তারা বুঝতেই পারছে না এত কিছু হবার পরেও ইরফান কি করে এই আশা করছে। এমন সময় নিচের কেবিন থেকে নীলা বের হয়ে আসলো। নীলাকে সেই কেবিন থেকে বের হতে দেখে আরশি বলে উঠল, অন্যের কেবিন তুই কি করছিস? জানিস না এইটা ইরফানের কেবিন? নাকি জেনে বুঝি ইচ্ছে করে করছিস এমনটি? নীলা আরশির কথার উত্তর না দিয়ে কোন কোন করে গান গাইল। ভাইয়া और भाभी को बधाई हो बधाई। তার গাওয়া গান শুনে ইরফান আর আরশির মুখ কালো হয়ে গেল। তারপর নীলা বলতে শুরু করলো, ভাবি, আমি জানতাম না যে আপনি চোখে দেখেন না। এইটা আপনার স্বামীর কেবিন না, এটা আমার কেবিন। আপনার স্বামীর কেবিন তো ওই যে ডান দিকে। ইরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, আমার কেবিন ডান দিকে, ঠিক। কিন্তু তুই তো ভেবেছিলি তোর এই সব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, তাই আমার নাম করে দিবি। তাহলে কেন আজ আমার কেবিনে এসে বসছিস? আজই তো তোর আমার সাথে সব কিছু দিয়ে দেওয়ার কথা ছিল, তাহলে করে দে আমার নামে। ইরফানের কথায় নীলা অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে। তাকে এখন কিছুটা ভয়ঙ্কর দেখাচ্ছে। নীলা হাসতে হাসতে বলল, তোমার নামে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখনও তো তোমার নামে দেইনি, আর ভবিষ্যতেও দেব না। নীলার এমন প্রত্যাখ্যানে ইমরান মির্জা বেশ খুশি হলেন। তিনি চান না তার প্রতারক ছেলে নীলার অধিকার ভোগ করুক। ইরফান আর আরশি অবাক হয়ে গেল। ইরফানের মাথা রাগে ফেটে যাচ্ছে। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, মানে এটা কি? তুই কথার খেলাপ করবি? মির্জা পরিবারের বড় মেয়ে নিজের কথার খেলাপ করছে, সেদিনও শেষ প্রতারণা করছে। এতটাই খারাপ দিন আসলো তোর যে তুই কথার খেলাপ করলি? কই গেল তোর ডায়লগ? কি জানি বলতি, নীলা মির্জা এক কথার মানুষ, সে তার কথার খেলাপ করে না, তাহলে এখন কেন করছিস? নীলা কেবল বাঁকা হাসল। উপস্থিত সবার দৃষ্টি তার দিকে। নীলা একদম শান্ত কণ্ঠে বলল, প্রতারণা কি করে করতে হয় তা তো তোমাদের কাছ থেকেই শিখেছি। তোমরা দুজনই তো আমার প্রতারণার শিক্ষক। তোমাদের কাছ থেকেই আমি প্রতারণা শিখেছি। ভাবলাম যা শিখেছি সেটার নমুনা আগে তোমাদেরই দিই। তোমাদের সব থেকে বেশি অধিকার আছে আমার কাছ থেকে আমার শেখা এই প্রতারণার নমুনা উপভোগ করা। যে যেমন তার সাথে তো তেমনই ব্যবহার করতে হয়। ভালোবাসার বদলে ভালোবাসা এবং প্রতারণার বদলেও প্রতারণা, এটাই নীলা মির্জার নিয়ম। ইরফান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। আর আরশি, সে যেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। এই যেন অন্য এক নীলা। আরশির এখনও মনে পড়ে আগের দিনের কথা, অতীত। আরশি আর নীলা একসাথে শুয়ে আছে নীলার রুমে। নীলা খাটের হার্ড বোর্ডের সাথে হেলান দিয়ে আজ শোয়া হয়ে ছিল, আর আরশি নীলার পায়ের ডানে মাথা রেখে সোজা হয়ে শুয়েছিল। নীলা আরশির চুলে হাত বুলিয়ে দিয়েছিল। আরশি হঠাৎ বলে উঠল, তোরই ভালো, নীলার নিজের পরিবার আছে, ব্যবসা আছে, আর কি লাগে শুনি? নীলা আরশির কথায় মুচকি হাসলো, তারপর বলল, কিন্তু তুই তো জানিস আমার এইসব বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি শিক্ষিকা হতে চাই। শুধু শুধু একসাথে এত কিছু সামলানোর প্রয়োজন কি? আর ইরফান ভাই তো আছেই, তাকেই না হয় সব দায়িত্ব বুঝিয়ে দিব। আরশি অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইরফানকে, আই মিন ইরফান ভাইয়াকে? মানে তুই কি নিজের ভাগ তাকে দিয়ে দিবি নাকি? তাহলে কেন তোর বাবার সাথে গিয়ে বিজনেস সম্পর্কে ধারণা নিয়েছিস কষ্ট করে? কেন দেখে ভালো করেছিস? নীলা স্মিত হেসে বলল, হ্যাঁ রে পাগলি, যেই জিনিসটা সম্পূর্ণরূপে আমার, যা আমার পরিবারের ঐতিহ্য, সেই সম্পর্কে তো ধারণা রাখতেই হতো, নয় কি? আর আমি যেহেতু একমাত্র মেয়ে আমার পরিবারের, তাহলে এইসবে আমার যাওয়াটাই উচিত। পরিস্থিতির শিকার হয়ে কখন কি প্রয়োজন হয় তা আমরা জানি না। পরে বসে
কান্না করার থেকে আগে ভালো কোনো কিছু শিখে ফেলা। আর ব্যবসা সম্পর্কে ধারণা নিয়ে তো আমার কোনো লস হয়নি, বরং ভালোই লেগেছে। উপলব্ধি করতে পেরেছি যে আমার বাবা চাচারা কত কষ্ট করে। আর ইরফান ভাইয়ার সাথেও তো আমার বিয়ে হবেই। আমার যা তা সবই তো ইরফান ভাইয়েরই, তাই তাকেই দিয়ে দেব আমার ভাগের বিজনেসের অংশ। আর এতে বাড়ির কারো কোনো সমস্যা নেই। আমি এখনই লিখে দিয়ে দিতাম তাকে, কিন্তু সব কাগজপত্র রেডি করতে সময় লাগবে, তাই বিয়ের পরের দিনই দিব। সে একান্ত আমার হয়ে যাবে, আর আমি সহ আমার সব কিছু তার হয়ে যাবে। কথাগুলো বলতেই নীলা মেটমেট করে হেসে উঠল। তার কথার কোনো জবাব দিল না আরশি, সে শুধু চুপচাপ শুনে গেল। তার মুখে অন্ধকার নেমে এলো, যা নীলা লক্ষ্য করল না। বর্তমান আরশি নিজের চিন্তায় মগ্ন ছিল, এমন সময় নীলা বলে উঠল, এমা ভাবি, আপনি এখানে সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? ওই যে দেখুন, আপনার স্বামী বেচারা ভেঙে পড়েছে, একা একা হাঁটতে হাঁটতে নিজের কেবিনের দিকে গেল। যান, গিয়ে সামলান তাকে। আরশির হুঁশ ফিরল, সে হকচকিয়ে গেল। পরক্ষণই নিজেকে সামলে নিয়ে একবার ইরফানকে দেখে নিয়ে আবার নীলার দিকে দৃষ্টিপাত করলো। তারপর বলতে শুরু করলো, ছি নীলা, ছি, তোর লজ্জা করলো না ইরফানকে এইভাবে ঠকাতে? আরে তুই না ওকে ভালোবাসতি? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। উপস্থিত সবাই আরশিকে দেখছে। কতটা নির্লজ্জ হলে মানুষ এমন প্রশ্ন করতে পারে তা আরশিকে দেখেই বোঝা যায়। নীলা বিদ্রুপ করে বলল, লজ্জা শব্দটার মানে জানেন আপনি ভাবি? এই শব্দটা আপনি এবং আপনার স্বামীর মুখে মানায় না। আর আপনার প্রশ্নের মাঝে আপনার উত্তর রয়েছে, ভালোবাসতাম, অর্থাৎ অতীত যা চলে গেছে। আর ঠকানোর কথা দয়া করে আপনি বলবেন না। শব্দটি নিজেও লজ্জা পাবে আপনি যদি তাকে নিজের মুখ থেকে উচ্চারণ করেন। নীলার এমন রূঢ় উত্তর শুনে আরশির মুখ চুপসে গেল। সে ভেবেছিল নীলার আগের মাথায় তাকে নাম ধরে রাখবে, আগের মতন তুই তুকারি করবে, এবং সেই সুযোগে সে নীলাকে থমকে বলবে যে নীলা যাতে তাকে ভাবি বলে রাখে। কিন্তু নীলা যেন কোনো সুযোগই দিতে চাচ্ছে না তাকে অপমান করার। সেখানে নীলার বাবা এবং চাচা সহ আরও কিছু এমপ্লয় ছিল, তারা সবাই মিটমিট করে হাসছিল এমন নাটক দেখে। যারা প্রথম নীলাকে নিয়ে বাজে মন্তব্য করছিল তারা এখন ইরফান আর আরশিকে ছি ছি করছে। আরশি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, এক দৌড়ে অফিস থেকে বের হয়ে এলো। আর ইরফান, সে তখন নীলার কথাগুলো শুনে আঘাত পেয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরেছিল, কিন্তু তার মতন যেন তার পাও প্রতারণা করছে। আজ নড়তেই চাইছে না। ইরফান অনেক কষ্টে নিজের কেবিন পর্যন্ত আসলো। তার এই নীলাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে, তার ভেতরটা তুমড়ে মুচড়ে যাচ্ছে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে আরশির তার পাশে দাঁড়ালো না, অথচ নীলা সবসময় তার পাশে থাকতো। যদি সে নিজেও ভুল হতো তবুও নীলা তাকে সাপোর্ট করতো। আর আজ সেই নীলা তাকে সবার সামনে অপমান করলো, এ যেন ইরফান মানতেই পারছে না। অন্ধকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছে মেহাল, হাতে তার একটি ছবির ফ্রেম। সেখানে তার কোলে একটি ফুটফুটে ছোট্ট বাচ্চা, এবং তার এক পাশে তার মা, অন্য পাশে তার বাবা। ছবিটি আজ থেকে আরও 21 বছর আগে তোলা। মেহালের বয়স তখন 10 কি তার একটু বেশি। মেহাল ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত ছবিটিতে থাকা বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। ক্যান্ডেলের আলোতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে চেহারা। মেহাল ছবির ফ্রেমের ওপর হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগলো, আমি জানি না তুমি এখন কেমন আছো, আর জানতেও চাই না। আমার মতন এমন শক্ত হৃদয়হীন মানুষের কারোর ভালো থাকা খারাপ থাকা নিয়ে কিচ্ছু যায় আসে না। কারোর অনুভূতি, ভালো লাগা খারাপ লাগা দিয়ে আমি পরোয়াই করি না। খুব কম মানুষ আছে আমার যাদের নিয়ে আমি ভাবি, কিন্তু কেন জানি না নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে মন সায় দিচ্ছে না। মন বারবার নিষেধ করছে, বলছে তুমি ভালো নেই, তোমার খুব করে কাউকে প্রয়োজন। আচ্ছা, আমারও কাউকে প্রয়োজন আর তোমারও। তাহলে কি আমরা একে অপরকে ব্যবহার করতে পারি না? এতে আমার স্বার্থ লাভ হবে আর তোমার প্রয়োজনও পূরণ হবে। মেহাল ছবিতে থাকা ছোট্ট মেয়ে শিশুকে প্রশ্নগুলো করল, কিন্তু বরাবরের মতন কোনো জবাব পেল না। হতাশ হয়ে মেহাল আবার বলতে শুরু করলো, সেই কবে থেকে তোমার এই ছবিটার সাথে আমি কথা বলে আসছি। নিজেও জানি না আমি কেন কথা বলি। নিজেকে বোঝাই যে নিজের সময় কাটানোর জন্য তোমাকে ব্যবহার করি, কিন্তু হৃদয় অন্য কথা বলে।
কিন্তু কি বলে তা বুঝি না। যেই জায়গায় সারাক্ষণ নিজেকে হৃদয়হীন বলে দাবি করি, সেই জায়গায় কি করে হৃদয় যা বলে তা বুঝবো আমি? উত্তর দাও নীলাঞ্জনা। আবার থামল মেহাল। খুব সূক্ষ্মভাবে ছবিটি দেখে নিল। বাচ্চাটি নীল রঙের তলে চড়ে আছে। তারপর পুনরায় বলতে লাগলো, নাম জানি না তোমার, পরনের তয়লা নীল তোমার। আর আমার মায়ের খুব প্রিয় একটা গান নীলাঞ্জনা, এবং তুমিও আমার মায়ের প্রিয়, তাই সব মিলিয়েই তোমার নাম দিলাম নীলাঞ্জনা। তোমার আসল নাম কি তা আমি জানি না, আর জানতেও চাই না। মিহাল খান একবার যা ঠিক করে নেয় সে তাই করে। যেহেতু তোমার নাম নীলাঞ্জনা আমি দিয়েছি, তার মানে আমার জন্য তুমি নীলাঞ্জনা, এবং খুব শীঘ্রই তোমাকে আমার কাছে আসতে হবে, অথবা আমি নিজেই তোমার কাছে চলে আসবো নীলাঞ্জনা। তোমাকে আমার খুব প্রয়োজন, স্বার্থ অর্জনে তোমাকে ব্যবহার করাটা খুবই প্রয়োজন। আর আমার মন বলছে তোমারও কাউকে প্রয়োজন, দুজনেই না হয় এক হয়ে একে অপরকে ব্যবহার করব। কথাগুলো বলেই মিহাল ছবির ফ্রেম বুকের উপর রেখে সোফায় হেলান দিল। তারপর গুনগুন করে গাইতে শুরু করলো। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজারো কবিতা বেকার সবিতা, হাজারো কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অফিসে বোমা ফাটিয়ে নীলা বাবা এবং চাচাদেরকে বলে অফিস থেকে বের হয়ে গেল। হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। দুপুর হয়ে গেছে। আজ ভার্সিটিতে যাওয়া হলো না তার, কিন্তু কাল গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। পার্স থেকে ফোন বের করে ইকরাকে কল দিল। ইকরা কল ধরতেই বলল, তুই তো আজ ভার্সিটিতে এসেছিস, তাই না? হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে আছি। আচ্ছা থাক, আমি আসছি। ভার্সিটির সামনে মাঠে তোর জন্য অপেক্ষা করব। ইকরা সম্মতি জানাতেই নীলা ফোন কেটে দিল। গাড়িতে উঠে রওনা দিল পিকনিকের উদ্দেশ্যে। মন বলছে মনভি কিছুই করেনি, কিন্তু প্রমাণ বলছে মনভির এতে হাত আছে। কি করব, কার কথা বিশ্বাস করব, কিচ্ছু বুঝতে পারছি না। কথাগুলো বলেই মেহাল মাথার চুল খামচে ধরে বসে পড়ল। উফ, কান্ট টেক ইট এনিমোর। এত কনফিউশন আমি আর নিতে পারছি না। মেহাল যখন নিজের মনের সাথে লড়াই করছিল তখনই কেউ তার দরজায় নক করে। মেহাল তৎক্ষণাৎ মাথার চুল ছেড়ে দিয়ে মুখের গাম্ভীর্য বজায় রেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অনুমতি দিল ভেতরে আসার জন্য। মনভি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। মেহাল মনভিকে দেখে তাচ্ছিল্যের স্বরে বলল, তুই আবার কবে থেকে অনুমতি নিয়ে আসা শুরু করলি? মনভি শান্ত কণ্ঠে জবাব দিল। তোর মতন ম্যানারলেস না আমি। মেহাল বাঁকা হেসে বলল, ম্যানারলেস না, কিন্তু চিটার তো, তাই তো ধোকা দিলি। একবারও ভাবলি না আমাদের বন্ধুত্বের কথা, আমার ইমোশনের কথা? তুই তো জানতি সবকিছু, তাহলে কেন এমন করলি? মনভি কেবল অনুভূতিহীন দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মেহালের কাছে। আজও সে কোনো উত্তর করল না মেহালের দেওয়া অপবাদের। নিজের জন্য ডিফেন্ড করল না, কেবল ভাবলেশহীনভাবে চেয়ে রইল। তারপর বলল, মা এসেছে, আন্টির সাথে কথা বলছে। সময় করে দেখা করে আসিস, আমি হসপিটালে যাচ্ছি। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। রুম থেকে বের হবার জন্য পা বাড়ালো, কিন্তু মেহালের কথা শুনেই তার পা জোড়া থেমে গেল। মেহাল গম্ভীর কণ্ঠে বলল, আজও চুপ করে থাকবি? এতগুলো কথা শোনালাম, অথচ নিজের জন্য একটা বড় স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন বোধ করলি না। এসব করে কি প্রমাণ করতে চাস তুই? আমি তোকে বিশ্বাস করি না, নাকি আমার বন্ধুত্ব সত্য না? তাহলে শুনে রাখ, এই মিহাল খান কখনো কাউকে ধোঁকা দেয়নি এবং ভবিষ্যতও দেবে না। কিন্তু তার মানে এই না যে প্রতারকদের ছাড় দেবে। প্রতারক যতই কাছের ভালোবাসার হোক না কেন, তাকে তার প্রাপ্য শাস্তি দিবে এই মিহাল খান। তাই যদি ভেবে থাকিস তোর নীরবতাকে আমি সম্মতির লক্ষণ ভেবে ঘাপটি মেরে বসে থাকবো, তাহলে তুই ভুল ভাবছিস। সত্য জানার জন্য মিহাল খান যে কোনো পর্যায়ে যেতে পারে। কাউকে কবর থেকে বের করতে হলেও সে করবে, আবার প্রয়োজন পড়লে কাউকে কবরে পাঠিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না। আর এটাই মিহাল খান। মনভি স্মিত হাসল মেহালের বলা কথাগুলো শুনে। সে খুব ভালো করেই মেহালকে চেনে, কিন্তু সে চায় মেহাল নিজে থেকে সত্য বের করুক। তাই শান্ত কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকবো সেদিনের, যেই দিন তুই সব সত্য জানতে পারবি। কথাটি বলেই সে মেহালের রুম থেকে বের হয়ে গেল। মেহাল কেবল এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলল, পালিয়ে আর যাবে কোথায়? আমার দেশে এসে
আমার কলেজে ভর্তি হয়ে আমাকে ধোকা দিয়ে পালানো কি এত সহজ? তোর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি। আর তুই তুই নিজ দেশে গিয়ে শুনলাম বিয়ে করে সুখে সংসার করছিস। আমি বেঁচে থাকাকালীন কখনোই সুখকে তোর ধারের কাছে আসতে দেব না। তুই যেমন আমার দুর্বলতাকে টার্গেট করেছিস, আমিও তোর দুর্বলতাকেই টার্গেট করব। তোর স্ত্রী হবে আমার নেক্সট টার্গেট। দেখ আমি কি করি। কথাগুলো বলেই মেহাল বাঁকা হাসলো। কি মনে করে মেহাল কার কথা বলছে, নাকি নতুন কোনো ভেদ হতে চলেছে? নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঠে বসে আছে, মূলত ইকরার জন্য অপেক্ষা করছে। ইকরা মেসেজ দিয়ে বলছে কিছুক্ষণের মধ্যেই আসছে, তাই সে একা বসে আছে। এমন সময় তারই এক ক্লাসমেট তার পেছনে এসে বলল, আরে নীলা, আজ ইউনিভার্সিটি এলে না যে? নীলা পেছনে তাকিয়ে রাব্বিকে দেখে স্বাভাবিকভাবেই বলল, এমনি আসেনি, আর এখন ইকরার জন্য অপেক্ষা করছিলাম, কিছু কথা আছে তাই। রাব্বি মুচকি হাসলেই ওর গালে টোল পড়ে। রাব্বির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বায় 5 ফুট 7 কি 8 হবে হয়তো। পড়াশোনাও খুব ভালো, সবসময় ভালো রেজাল্ট করে। সেও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। সব সময় নীলার সাথে কথা বলতে চাইতো, কিন্তু নীলা পড়াশোনার বিষয় ছাড়া বাড়তি বিষয় নিয়ে কোনো ছেলের সাথে কখনো কথাবার্তা বলতো না। সব সময় সবাইকে উপেক্ষা করে চলতো, তাই সে নীলার সাথে কথা বলতে পারেনি। কিন্তু নীলার ব্যাপারে সব খোঁজ খবর রেখেছে। সে অনেক আগে থেকে নীলাকে পছন্দ করে। নীলার কণ্ঠ, চালচলন, ব্যবহার সবেতেই সে মুগ্ধ। কিন্তু যখন জানতে পেরেছিল নীলার বিয়ে হবে, তখন খুব কষ্ট পেয়েছিল। কিন্তু আবার যখন জানতে পারে নীলার বিয়ে ভেঙে গেছে, তখন মনে মনে খুব খুশি হয়। তাই এখন আর নীলাকে সে হারাতে চায় না। এই জন্যই আজ নীলাকে একা দেখে সাহস জুগিয়ে আসলো নীলাকে নিজের মনের কথা বলতে। নীলা রাব্বিকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার কি আছে, কিছু বলবে? রাব্বি হক চকিয়ে উঠল নীলার এমন ঝাঝালু কণ্ঠে। তারপর আমতা আমতা করে বলল, না মানে আসলে নীলা বিরক্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রাব্বির সামনাসামনি ফিরে ধমক দিয়ে বলল, আসলে নকলে না করে যা বলা তা তাড়াতাড়ি বল এখন, এবং এখান থেকে মানে কেটে পড়। রাব্বি চোখ বন্ধ করে এক বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি নীলা। প্রথমবার দেখেছিলাম তখনই তোমাকে ভালো লেগে গিয়েছিল। আই লাভ ইউ। নীলা রাব্বির প্রস্তাব শুনে মোটেও অবাক হয়নি, কারণ সে এমনই কিছু একটা আশা করেছিল। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনেক আগেই বুঝতে পেরেছিল যে এই ছেলেটাই তাকে পছন্দ করে। কিন্তু তখন তার হৃদয় জুড়ে কেবল ইরফান ছিল বলে অন্য কারো কথা মনে আনতো না। আর এখন তো অন্য কাউকে তার মস্তিষ্কে আনাও তার দ্বারা অসম্ভব। এখন তার একটাই লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণ করা এবং একজন সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট ওমেন হওয়া। তাই রাব্বির দিকে তাকে গম্ভীর স্বরে বলল, শোনো, আমাকে নিয়ে এমন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার উত্তর না। কথাটি বলে নীলা হাঁটা ধরল। পেছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। রাব্বি হতাশ হয়ে কেবল নীলার যাওয়ার পানি চেয়ে রইল। কিছুক্ষণ হাঁটতেই একরা দৌড়ে এলো নীলার কাছে এবং বলল, এই টপারটা তোর সাথে কথা বলছিল? নীলা হাফ ছেড়ে বলল, কি আর বলবে, আমাকে পছন্দ করে, ব্লা ব্লা ব্লা। একরা সাহস নিয়ে বলল। তাহলে অ্যাকসেপ্ট করে নে। নীলা রাগ করার বদলে বাঁকা হেসে গানের লাইন ধরল, ভালোবাসার নিঠুর খেলা, এই খেলা আর খেলবো না। মনির ঘরে খিল দিয়েছি, কারো ডাকে খুলবো না। রূপেরও আগুনে জ্বলাবো সবাইকে, আমি নিজে জ্বলবো না। একরা শব্দ করে হেসে উঠল। নীলাও সঙ্গে হাসল। তারপর দুজন মিলে ভার্সিটির প্রাঙ্গণে বসল। তারপর নীলা বলতে শুরু করলো, আম সরি ইকরা, তুই অনেকবার অনেকভাবে আমাকে সত্য বলার চেষ্টা করেছিস, কিন্তু আমি তোর কথা না শুনে অন্য তোকে অপমান করেছি। আসলেই অন্ধবিশ্বাস ভালো না। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত তোর সাথে এমন আচরণ করার জন্য। ইকরা নীলার হাতের ওপর নিজের হাত রেখে বলল, এতে সরি বলার কি আছে? লজ্জা পাওয়ারই বা কি আছে? এখানে তো তোর কোনো দোষ নেই। তুই কেবল ভালোবেসেছিলি এবং বিশ্বাস করেছিলি। যদি অন্য কেউ তোর সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে না পারে, এটা তাদের ব্যর্থতা, তোর না। হতে পারে আমি তোর বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তোকে নিজের বন্ধু মনে করেছি। তাই বিপদ আপদে সবসময় তোর পাশে থাকবো। নীলা ইকরার দিকে কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে তাকালো। ইকরা দাঁত বের করে কিউট স্মাইল
দিল। নীলা নিজেও হেসে উঠল, তারপর কিছু একটা মনে করতেই বলল, ও হ্যাঁ, যার জন্য আশা। ইকরা নড়ে চড়ে উঠল। নীলা কি বলবে তা শোনার জন্য সম্পূর্ণ মনোযোগ দিল। নীলা বলতে শুরু করলো, তুই শুধু আমাকে ঋণী করে তুলছিস। তোর কথার প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম, এখন হিউব থেকে চান্স পেয়েছি এবং অর্থনীতি বিষয়েই পেয়েছি। তোর জেদের কারণে আমি অ্যাপ্লাই করেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গিয়েছি। নীলার কথা শুনে ইকরা খুশিতে উৎফুল্ল হয়ে তালি বাজালো। নীলা হেসে উঠল তার এই বাচ্চামতে। ইকরা বরাবরই এমন। তারপর ইকরা বলতে শুরু করলো, শুধু তুই না, আমি নিজেও চান্স পেয়েছি, তাও বায়োলজি বিষয়ে। এবার দুজনে উৎফুল্ল হয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। ইকরা খুশিতে বলল, যাক, তাহলে আমরা একসাথে যাচ্ছি তো নাকি? নীলা বাঁকা হেসে বলল, আর কত নিজের স্বপ্নকে বিসর্জন দিব? আমরা অবশ্যই যাব। তুই না বললে তো আমি অ্যাপ্লাই করতাম না, আর এখন এই সুযোগও পেতাম না। আর কত বড় বোকাই না ছিলাম আমি। ইরফান ভাই চাইতো না বলে কখনো পছন্দকে প্রাধান্যই দিইনি, অথচ ভুলেই গিয়েছিলাম যে নিজেকে যদি নিজেই ভালোবাসতে না পারি তাহলে কি ওই কখনো ভালোবাসবে না। ভেবেছিলাম কখনো বাইরে পড়বো না, তাই অ্যাপ্লাইও করবো না, কিন্তু তুই বলেছিলি। বাইরে পড়তে না যাস, কিন্তু অ্যাপ্লাই করে যদি একবার চান্স পেয়ে যাস তাহলে তো মনকে সান্ত্বনা দিতে পারবি যে তুইও বাইরে পড়ার সুযোগ পেয়েছিলি। তোর এই কথার কারণেই অ্যাপ্লাই করি, আর দেখ এখন এই সুযোগটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। আমি যাব, আমরা যাব ইনশাআল্লাহ। একরাও জোরে চিৎকার করে বলে উঠল। ইনশাআল্লাহ। নিজের কেবিনে এক হাতের আঙুলের মাঝে আরেক হাতের আঙুল ভাঁজ করে মাথা ঠেকিয়ে বসে আছে ইরফান। সেই সকালে এসেছিল, এখনও রুম থেকে বের হয়নি। আশ্চর্যজনকভাবে কেউ তার খোঁজও নেয়নি, এমনকি আরশিও না। ইরফান ডুবে গেল অতীতের স্মৃতির মাঝে। অতীত নীলা এবং আবির ছোট থেকেই খুব ভালো থাকলেও ইরফান তেমন ছিল না। তার খেলাধুলার প্রতি মন ছিল ঠিকই, কিন্তু সবসময় নিজেকে সেরা মনে করে, তাই সেখানেও কিছু করতে পারল না। বেশ ভালো ফুটবল খেলতো ইরফান, এবং এর জন্য ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত যতগুলো স্কুলের সাথে খেলুক না কেন তার জন্যই সবসময় তার স্কুল প্রথম হতো। এমনকি সেই খেলার জন্য উপজেলা জেলা বিভাগেও যেতে ছিল। স্কুলের টিচার, বন্ধু বান্ধব, এলাকার মানুষ আর পরিবার সবাই তার খুব প্রশংসা করত। ফলস্বরূপ তার মনে ওভার কনফিডেন্ট জন্মে যায় এবং তার পরিবার তাকে বিএল শাহিন কলেজে ভর্তি করায়, কারণ এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা আছে। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দেওয়া হয়। ইরফান যখন ইন্টু ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, নীলা তখন কেবল পিএসসি পরীক্ষা দিয়েছিল, কিন্তু সেটা জানতো বড় হলে তার ইরফান ভাইয়ের সাথে তার বিয়ে হবে। ইরফান প্রথম কলেজে ওঠে। কলেজে থাকার জন্য পরিবার ছাড়া আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো। হস্টেলের পরিবেশ এবং খাবার ভালো না, আর পরিবার আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী বিধায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে সমস্যা হয়নি। কিন্তু মূল সমস্যা ছিল ইরফানের ওভার কনফিডেন্ট। সে নিজেকে সেরা মনে করতে শুরু করলো। খেলার জন্য যে কোচিং সেন্টারে দেওয়া হয় সেখানে প্রথম নিয়মিত চেতনা এবং সময়ের সাথে সাথে কোচিং সেন্টারে যাওয়াই বাদ দিয়ে দিয়েছিল। সে মনে করতে শুরু করলো সে কোচিং না করলেও, প্র্যাকটিস না করলেও সেই সেরা খেলবে। আর পড়াশোনায় তো আগে থেকেই তেমন ভালো ছিল না। সারাদিন বাইরে ঘোরাঘুরি করতো এবং কেবল টাকা খরচ করতো। কিন্তু যখন কলেজ থেকে কোচিং সেন্টার থেকে তার বাড়ি নালিশ যায়, তখন তার বাবা করা নির্দেশ দিয়ে দিয়েছিল এখন থেকে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কেবল পড়াশোনার জন্য টাকা দেওয়া হবে এবং সে টাকা তিনি নিজে গিয়ে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে আসবেন। এই ঘটনার পর ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এরপর সে যে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল সেটিতে খুব বাজে খেলেছিল, ফলস্বরূপ তাকে টিম থেকে আউট করে দেওয়া হয়। যখন বাড়ি থেকে অতিরিক্ত টাকা আসা বন্ধ হয়ে গেল, তখন তার মজ মস্তি করা বন্ধ হয়ে গেল। নীলার সাথে ফোনে কথা বলতো। নীলা তখন ছোট ছিল এবং তাকে খুব বিশ্বাস করতো বলে সে নীলাকে নিজের কষ্ট বলল, আদরে স্বরে বলল,
নীলু, বাড়ি থেকে উপযুক্ত টাকা আসার বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি নিজের পছন্দ মতো কিছুই কিনতে পারি না। নীলা ইরফানের কথা শুনে আহত কণ্ঠে বলল, থাক ইরফান ভাইয়া, কষ্ট পেও না। তোমার নীলু তো আছে তাই না? আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়। আমি তো জানোই খরচ করি না, আর আগে থেকেও অনেক টাকা জমানো আছে আমার। আর বাবা, বড় আব্বু, ছোট আম্মু তারা প্রায়শই আমাকে এমনিতেই টাকা দেয়। আমার কাছে এখন অনেকগুলো টাকা আছে, আমি আবির ভাইয়াকে দিয়ে তোমার কাছে পাঠাবো, কেমন? ইরফান খুশি হয়ে বলল, একমাত্র তুই আমাকে ভালোবাসিস, একমাত্র তুই আমার কষ্ট বুঝিস। এই জন্যই তোকে আমি অনেক ভালোবাসি নীলু। আই লাভ ইউ। নীলা লজ্জা পেয়ে বলল, ভাইয়া এসব বলবেন না, আমার লজ্জা করে। আর বড় আব্বু জানতে পারলে তোমাকে বকা দিবে। এখন রাখছি আমি, মনোযোগ দিয়ে পড়ো, কেমন? ইরফান মুচকি হেসে ফোন কেটে দিল। সেই দিনে নীলা তার আগের জমানো টাকা থেকে 10,000 টাকা বের করে আবিরকে দিয়ে ইরফানের কাছে পাঠালো। নীলা যেহেতু অনেক আগে থেকেই টাকা পয়সা জমাতো এবং যখন তার কাছে অনেক ভাঙতি টাকা হতো তখন সে তার বাবা কিংবা চাচাদেরকে ভাঙতি টাকা দিয়ে নোট টাকা সে নিত এবং সবসময় সে তার বাবা চাচাদেরকে যত টাকা দিত তারা সেই ভাঙতি টাকা নিয়ে নোট দেওয়ার সময় কিছু টাকা বেশি দিত। তাই নীলার কাছে সবসময় টাকা থাকতো। স্কুল থেকে উপবৃত্তি পেত, সেই টাকাও সে খরচ করতো না, তার টাকা জমাতে খুব ভালো লাগতো। আর যা প্রয়োজন ছিল সবসময় তার বাবা চাচারা তাকে দিয়েছে, তাই নিজ থেকে খুব কমই তার জিনিস কিনতে হয়েছে। তাই ইরফানকে একসাথে এতগুলো টাকা দিতে তার সমস্যা হলো না, বরং এই টাকা দেওয়ার পরেও তার কাছে মোটামুটি অনেক টাকা ছিল। কিন্তু আজ যখন ইরফান বলল তার নাকি কষ্ট হয়, সেটা শোনার পর নীলা ঠিক করে নিল আগে যে অল্প টাকা খরচ করত এখন থেকে সেই টাকা খরচ করা সে বন্ধ করে দিবে। নিজের সব টাকা জমিয়ে ইরফান ভাইয়াকে দিবে যাতে তার ইরফান ভাইয়ের কোনো কষ্ট না হয়, এবং সেটাই করতে লাগলো। নিজে না খেয়ে থেকে খরচ না করে টাকা জমিয়ে ইরফানকে প্রায়শই দিত, আর ইরফানও নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকা নিত। এইসব ভাবতে ভাবতে ইরফান অতীতের ভাবনা থেকে বের হলো। যে জায়গায় তার নীলা তার জন্য সব কিছু করতো, নিজের কথা চিন্তা না করে নিঃস্বার্থভাবে তার জন্য সব কিছু করতো, আজ সে নীলা কথা দেওয়ার পরেও কথা রাখলো না। ইরফানের এই কোম্পানি থেকে নীলার অংশ না পেয়ে যতটা কষ্ট লাগছে তার থেকে বেশি কষ্ট লাগছে নতুন নীলাকে চিনতে। এই নীলাকে যেন সে মেনে নিতেই পারছে না। এই নীলা তার মেল ইগোকে অনেক হার্ট করছে। পুরুষ মানুষের আর কিছু থাকুক আর না থাকুক ইগো থাকে, এবং তারা চায় না কেউ তাদের ইগো হার্ট করুক। কিন্তু নীলা নিজে ভেঙে না পড়ে সামনের মানুষকে কিভাবে ভাঙতে হবে সেই কাজ করে যাচ্ছে, যা ইরফানের হজম করতে কষ্ট হচ্ছে। বসা থেকে উঠে দাঁড়ালো ইরফান, তারপর নিচে নিচেই বলল, বেশ উঠছিস তুই আজ নীলা। তোর পাখা কি করে কাটতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কথাগুলো বলেই কেবিন থেকে বের হয়ে গেল ইরফান। উদ্দেশ্য এখন বাড়িতে যাবে। নীলা দুপুরের খাবার বাহির থেকেই খেয়ে এসেছে ইকরার সাথে। বাড়িতে এসে সোজা নিজের রুমে ঢুকে গোসল করে নিল। সকালে একবার গোসল করেছিল, কিন্তু এতক্ষণ ভার্সিটির প্রাঙ্গণে বসে থাকার জন্য রোদে ঘেমে গিয়েছে, তাই বাড়ি এসে একদম গোসল করে ফেলল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলো 2:30 বাজে, এখনও জোহরের নামাজ পড়ার সময় আছে, তাই আর আলসেমি না করে আগে নামাজ পড়ে নিল। এমনিতেই সে অনেকটা সময় নিয়ে নামাজ পড়ে, নামাজে তার সময় কাটলে খুব ভালো লাগে। আজ আর বেশি সময় নিল না, যেহেতু দেরি হয়ে গিয়েছে। নীলা নামাজ পড়েই তার সকল সার্টিফিকেট বের করতে লাগলো। আর পাসপোর্ট আগে থেকে বানানো ছিল। একবার সপরিবারে ইন্ডিয়ার কাশ্মীর ঘুরতে গিয়েছিল, সেই সুবাদেই পাসপোর্ট বানানো হয়েছিল। 1 বছর আগে ঘুরতে গিয়েছিল, আর পাসপোর্টের মেয়াদ 5 বছর, তাই এখন আপাতত পাসপোর্ট বানানোর কোনো ঝামেলা নেই। সব সার্টিফিকেট গোছানোর পর নীলা বিছানায় আরাম করে বসল। চলে গেল অতীতের ভাবনায়। অতীত, বড় আব্বু ইরফান ভাইকে দেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, তাহলে তোমরা কেন দিচ্ছ না? ইমরান মির্জার কাছে জবাবদিহি চাইল ছোট্ট নীলা, তখন সে ক্লাস 8-এ পড়তো। ছোট্ট বললে ভুল হবে, কিন্তু নিজের বড় আব্বুর কাছে সে জবাবদিহি চাচ্ছে, সেই হিসেবে আসলে সে খুব ছোট। আর ইরফান তখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করেছে, কোনো এক প্রাইভেট ইউনিভার্সিটিতেই সে ভর্তি হয়েছে। পাবলিকে চান্স পেতে গেলে প্রচুর পড়তে হয়, এবং এত পড়তে নাকি সে পারবে না, তার জন্যই সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়।
আর যতই পড়ালেখায় মন না দিক সবসময় ইংরেজি বিষয়ে সে মন দিয়েছে, কারণ তার ইচ্ছা ছিল দেশের বাইরে যাবে এবং ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাই এটা সব থেকে বেশি কাজে লাগবে। ফলস্বরূপ সে এই বিষয়ে খুব ভালো না হলেও দেশের বাইরে পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যোগ্যতা আছে তার। যখন পরিবারের সবাইকে জানালো সে দেশের বাইরে গিয়ে পড়তে চায় তখন তার বাবা বলল, সারা জীবন শুধু আমাদের টাকায় উপরেই ডিপেন্ড করছো তুমি। তোমার থেকে কম বয়সের ছেলেরাও নিজের ইনকাম করে নিজেদের পড়াশোনা খরচ চালায়। তোমার জন্য কি করিনি আমি? এখন যেটা বলেছো তখন সেটা দিয়েছি, তারপরও বিনিময়ে কোনো ভালো রেজাল্ট পাইনি। তোমার খেলাধুলার মন ছিল, সেটাতে পিছিয়ে গেলে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে। এখন তুমি আশা করছো যে তোমার পেছনে আমি আরও টাকা নষ্ট করব? ইমরান মির্জার এমন কথার প্রেক্ষিতে ইরফান কিছু বলার সুযোগ পেল না। ঠিক তখনই নীলা সেই কথাটি বলে উঠল। সবাই নীলার দিকে তাকালো। ইমরান মির্জা নিজের কণ্ঠ কোমল রেখে বলল, দেখো নীলামা, তোমার ইরফান ভাইয়া পড়াশোনায় তেমন ভালো না, বিদেশে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবে। পিছনে এত টাকা নষ্ট না করেই যদি আমার বিজনেস আমি এই টাকা খরচ করি তাহলে আমি লাভবান হব। নীলা নিজের বড় চাচুর কথায় অভিমান করে বলল, আমার ইরফান ভাইয়া এতটাও খারাপ না। সবাই তো আর পড়ালেখায় ভালো হয় না। যেহেতু সে বাইরে যেতে চাচ্ছে তাহলে তাকে যেতে দাও। এমন তো না যে সে বাইরে পড়ার মতো যোগ্য না। যথেষ্ট ভালো স্টুডেন্ট আমার ইরফান ভাইয়া। আর এখন যদি আইএলটিএস করে তাহলে বাইরে পড়ার সুযোগও ভালো পাবে। তাই শুধু শুধু রাগারাগি না করে তাকে কোচিংয়ে ভর্তি করে দাও। আর ইংরেজিতে যেহেতু সে ভালো তাই তার বেশি সময় লাগবে না। ইমরান মির্জা প্রথমে রাজি হননি, কিন্তু নীলার জোরাজোরিতে অবশেষে তাকে হার মানতে হলো। ইরফানকে আলাদা করে নিজের রুমে ডেকে বললেন, যদি ভেবে থাকো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না তাহলে তুমি ভুল করছো। আমি সব কিছু জানি। আবির আমাকে সব কিছু বলেছে। লজ্জা পেল না এই ছোট্ট মেয়ের কাছে থেকে টাকা নিতে? তুমি আজ যতটুকু এসেছো শুধুমাত্র এই মেয়েটির জন্য। বাইরে পড়াশোনার সুযোগ পাচ্ছ শুধুমাত্র এই মেয়েটির জন্য। তোমার জীবনে এই মেয়েটির অবদান অনেক, এই কথাটি ভুলে যেও না। নীলা লাখে একটা মেয়ে, সোনার সাথে তুলনা করলে ভুল হবে। যেহেতু তোমাকে মনে প্রাণে মেনে নিয়েছে তাই সব সময় ওর প্রতি লয়াল থেকো। আর কোচিংয়ে ভর্তি করালে দয়া করে পড়াশোনা করে যাতে ইউরোপে কোনো দেশে চান্স পেতে পারো এবং বাইরে গিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে কিছু একটা করে দেখে আসতে পারো। দেশে আসলে তোমাকে বিজনেস দেখতে হবে, নীলার সাথে বিয়ে হবে যাতে তোমার। ইরফান তো মহা খুশি। সে বাবাকে কথা দিল যে সে খুব ভালো করে পড়াশোনা করবে এবং সব সময় নীলার অবদান মনে রাখবে। বাবার ঘর থেকে বের হয়ে এসে নীলার রুমে চলে গেল। নীলা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। এমন সময় ইরফান এসে যে না তাকে জড়িয়ে ধরতে নিবে অমনি নীলা বলে উঠল, এই যে ভাইয়া, দূরে থাকো, আমার এইসব ছোঁয়াছুঁয়ি পছন্দ না। ইরফান নীলাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না এবং কিছুটা রাগ দেখিয়ে বলল, আমি বিদেশ থেকে ফিরে আসলেই তো আমাদের বিয়ে হবে, তাহলে একটু জড়িয়ে ধরলে কি হয়? নীলা মুচকি হেসে বলল, বিয়ে হবে আমাদের? এখনো বিয়ে হয়নি। সেই সুবাদে তোমার আর আমার মধ্যে কোনো হালাল সম্পর্ক নেই। ইরফান মুখ ফিঞ্চি কেটে বলল। বেশি বুঝিস তুই। নীলা মুচকি হেসে বলল, আমার বয়সী কত মেয়ে তুমি জানো বিয়ে করে সংসার করে এক বাচ্চার মা হয়ে গেছে। আর যেহেতু আমাদের সম্পর্কটা শুরু থেকেই পবিত্র, শুধু শুধু এখন অপবিত্র করে কি করব? হারাম জিনিসও হে জানোই তো আল্লাহ বরকত দেয় না। আর আমি তো তোমারই এবং তুমি কেবল আমার। আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার। আমাকে ভুলে যেও না ইরফান ভাইয়া। ইরফান নীলার কাছে এসে বলল, তোকে ভীষণ ভালোবাসি, তোর জন্য এতদূর আমি পৌঁছাতে পেরেছি। আমি মরে গেলেও তোকে কখনো ভুলবো না। তুই ছাড়া যেমন করে পৃথিবী অন্ধকার, এই ইরফান মির্জার মন প্রাণ দিয়ে কেবল তোকেই ভালোবেসে গেছে এবং তোকেই ভালোবাসবে। নীলা কেবল পলক্ষীনভাবে তার ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ইরফান নিজের হাতে চুমু খেয়ে সেই হাত নীলার কপালে ছুঁইয়ে দিল। নীলা কেবল লাজুক হাসল। তার
নীলার এইসব ন্যাকামি পছন্দ হয় না। যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, তাহলে একটু কাছে আসতে সমস্যা কিসের? তো বড় হবার পর থেকে নীলা বরাবরই তার থেকে দূরত্ব বজায় রেখেছে, কিন্তু সবসময় তাকে সাপোর্ট করে গিয়েছে। নীলার সাপোর্ট এবং ভালোবাসার ফলে কেবল নীলাকে ভালোবাসতো। হঠাৎ নীলা বলে উঠল, আমিও বড় হয়ে তোমার মতো বিদেশে পড়তে যাব। এইটা শুনে যেন ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ নীলা দেখতে শুনতে খুব ভালো, আবার পড়াশোনাতেও খুব ভালো। যদি বিদেশে সুযোগ পায় এবং ইরফানের থেকেও ভালো ছেলে পায়, তখন নীলা তাকে ছেড়ে যাবে। এই ভয়ে ইরফান তৎক্ষণাৎ বলে উঠল, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যিই আমাকে বিয়ে করতে চাস, তাহলে আমাকে কথা দে, তুই কখনো বিদেশে পড়াশোনার জন্য যাবি না। নীলা ইরফানের কথায় বেশ অবাক হলো এবং আহত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল। কিন্তু কেন? ইরফান নির্বিঘ্ন ভঙ্গিতে জবাব দিল, আমি চাই না তুই কখনো আমাকে ভুলে যাস, আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাস, তাই তুই কখনোই বাইরে গিয়ে পড়াশোনা করবি না। নীলা মনক্ষুণ্ণ হলো, কিন্তু ইরফান যেহেতু বলেছে, তাই সে ইরফানকে কথা দিল যে সে কখনোই দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে না। এই সব ভাবতে ভাবতেই নীলা অতীতের জগৎ থেকে ফিরে এলো। ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠল। নিজে নিজেই বলতে লাগলো, তুমি যা যা চাইতে না আমি করব, সেই সবই করা শুরু করব। তোমাকে বোঝাবো তুমি কি হারিয়েছো। খাওয়ার টেবিলে বসে আছে বাড়ির সকলে। কেবল বাড়ির মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে। নীলা, ইবাদ এবং আবিরের মাঝখানে বসেছে এবং তাদের সামনেই বসেছে ইরফান ও আরশি। তাদের পাশে তার বাবা, চাচারাও আছে সেখানে। ইরফান খেতে খেতে বলে উঠল, নীলা, তোর তো কম বয়স হয়নি, এখন বিয়ে করে ফেলা উচিত। ইরফানের কথা শুনে উপস্থিত সবাই ইরফানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কেবল আরশি এবং নীলা বাদে। ইরফান ও আরশি নীলার দিকে তাকিয়ে আছে। তারা নীলার মতিগতি বোঝার চেষ্টা করছে, আর নীলা নিজের মতো খাবার খাচ্ছে, কারো দিকে তাকানোর প্রয়োজন বোধ করছে না সে। ইরফান নীলার এমন ঠান্ডা আচরণ দেখে তেলে বেগুনে চলে উঠল। সে আবার বলে উঠল, দিন দিন বড় হয়ে যাচ্ছিস, আর কত বাপ চাচার ঘাড়ে বসে খাবি? ইরফানের এমন কথা শুনে আরশি হাসলেও ইমরান মির্জা এবং তার স্ত্রী দুজনেই একসাথে হুঙ্কার দিয়ে উঠল। ইরফান, ইরফান কিছুটা দমে গেল। এমন সময় নীলা বলে উঠল, বড় আব্বু, ও বড় আম্মু, এত চিৎকার করো না, তোমরা অসুস্থ হয়ে পড়বে। তারপর নীলা ইরফানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগলো, ও মা, বিয়ের পর দেখছি তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ডিড ইউ ফরগেট দ্যাট ইরফান ভাইয়া, যে তুমি বিজনেসে হাত লাগিয়েছো মাত্র কিছু মাস, কিন্তু আমার বয়স যখন 16 ছিল, তখন দেখি আমি আমার বাবার সাথে অফিসে যেতাম, এবং বয়স যখন 18 হয় তখন থেকেই বাবার সাথে বিজনেসের কাজে হাত লাগাই। সেই হিসেবে সেখানে আমারও অবদান রয়েছে। বিজনেসে হাত লাগানোর আগ পর্যন্ত তো তুমি নিজের বাবা চাচাদের ঘাড়ে বসে বসে খেয়েছো, এমনকি নির্লজ্জের মতো তোমার ছোট বোন অর্থাৎ আমার কাছ থেকে টাকা নিতে দ্বিধা করোনি। এখন এই কথা কেন মুখে বলছো? তুমি কি ভাবছো তোমার কথা শুনে আমি ভেঙে পড়বো? তোমার মতো নির্লজ্জ মানুষের কথা শুনবো আমি? তোমার সাথে যে এক টেবিলে বসে আমি খাচ্ছি, এটা তোমার কপাল। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। পদে পদে নীলা তাকে এত অপমান করছে, এ যেন তার সহ্য হচ্ছে না। সে খাবারের প্লেট ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। কাচের প্লেট থাকায় সঙ্গে সঙ্গে প্লেট ভেঙে গেল শব্দ করে। সবাই খাবার টেবিলে বসার থেকে উঠে পড়ল, কেবল নীলা বসে রইল। ইরফান নীলার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা, ফেরত দিয়ে দিব তোর টাকা, বল কত টাকা দিয়েছিস? উপস্থিত সবাই তাকিয়ে আছে ইরফানের দিকে। কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে তা ইরফানকে দেখেই বোঝা যায়। ইমরান মির্জার ইচ্ছে করছে ছেলের গালে ঠাস করে চর বসিয়ে দিতে, কিন্তু তিনি নীলার প্রতিবাদ দেখতে চান বলে নিশ্চুপ আছেন এখনও। আবির এবং ইবাদ অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। বরাবরই ইরফান আলাদা ছিল সবার থেকে, কিন্তু এতটা ছোট মনে হবে তা কারো কল্পনাই ছিল না। নীলা হাসতে হাসতে বলল, দান করে কি কেউ হিসেব রাখে সে কত টাকা দান করেছে? আর না কেউ দান বক্স খুলে আবার টাকা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আমি তোমার মতো এত নিচু মনের অধিকারী না ইরফান ভাই। তোমার মাঝে আদৌ মির্জা বংশের রক্ত আছে তো?
না মানে ভাবে বোঝা যায় না, এবং কেমন জানি ছোট লোকের গন্ধ আসে। ইরফানের মুখ চুপসে গেল। ইবাদ শব্দ করে হেসে উঠল। আবিরেরও হাসি পেল বটে, কিন্তু বড় হিসেবে এখন তার হাসা মানায় না, তাই ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো। আরশি চিৎকার করে বলে উঠল, নীলা, এসব কি হচ্ছে? ছোটদের সামনে কি বলছিস তুই? কখন কোন কথা বলতে হয় তা তুই জানিস না? আর ইরফান তো তোর ভালোর জন্যই বলেছে, বিয়ে তো করতেই হবে। বিয়ে না করে কি এখানেই পড়ে থাকবি? এমন সময় ইমরান মির্জা বলে উঠলেন, বাড়ির বউ বাড়ির বউয়ের মতন থাকো। যেদিন বাড়ির মেয়ে হতে পারবে সেদিন না হয় বাড়ির মেয়েকে কিছু বলার অধিকার দেখিও। এখন নিজের সীমা অতিক্রম করার সাহস দেখিও না, বিপরীত হতে পারে মেয়ে। শ্বশুরের শান্ত হুমকিতে আরশি থমে গেল, মাথা নিচু করে ফেলল। নীলার এতক্ষণে খাবার খাওয়া শেষ। সে খাবারের প্লেট বেসিনে নিয়ে ধুয়ে আবার খাবার টেবিলে ফেরত এলো। তারপর বলতে শুরু করলো, আমি প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম এই ইউতে 80% স্কলারশিপ চান্স পেয়েছি, তাও অর্থনীতি বিভাগে। নীলার বলা কথাটা যেন ড্রয়িং রুমে বোমা ফাটালো। সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল নীলার দিকে, কারণ ইরফান নিষেধ করাতে নীলা সিদ্ধান্ত নিয়েছিল সে স্টাডির জন্য যাবে না, কিন্তু তার পরিবারের বড়রা চাইতো নীলা যাক। এখন নীলার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে শুনে সবার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু খুশি হলো না কেবল দুজন, আরশি এবং ইরফান। আরশির মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল, কিন্তু ইরফানের মুখে ভয়ের ছাপ। হয়তো তার করা কোনো কুকাজ আছে। সে মনে মনে বলল, না না, নীলা কিছুতেই যেতে পারে না। আর প্যারিস তো একেবারেই না। তার উপর ইউপিতে, তাহলে সব ফাঁস হয়ে যাবে। এত কষ্ট করে গড়লা তোরা সাম্রাজ্য আমি নিমিষেই শেষ হতে দিতে পারি না। নীলা খুব ধূর্ত মেয়ে, সে সেখানে গেলে সব সত্য জানতে পারবে, তার সময় লাগবে না। তার উপর সেইখানে আগে থেকেই ওত পেতে বসে আছে একজন হৃদয়হীন মানুষ। সে আমার কাছে পৌঁছানোর জন্য সব কিছুই করতে পারে, আর যদি কেউ তার একদম নাগালে চলে যায় তাহলে তো আমি শেষ। যে করেই হোক নীলা প্যারিসে যাওয়ার থেকে আটকাতেই হবে। সবাই যখন নীলাকে কংগ্রেস করছিল এবং কবে যাবে তা নিয়ে কথা বলছিল, তখন ইরফান বলে উঠল, এইসব প্যারিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 80% পেয়েছিস, কিন্তু বাকি 20% তো বাড়ি থেকেই দিতে হবে। তোর পেছনে এত টাকা খরচ করার প্রয়োজন বোধ করি না, তাই কোনো দরকার নেই। ইরফানের এমন কথা শুনে নিলয় মির্জা আর চুপ থাকতে পারলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে, তাই আমার মেয়েকে আমি সম্পূর্ণ টাকা দিয়েও প্যারিসে পড়ানোর ক্ষমতা রাখি। তাই এই বিষয়ে তোমার না ভাবলে চলবে। আমার কাছে আমার মেয়ের স্বপ্ন আগে, আর রইল বাকি বিয়ে দেওয়ার কথা। তাহলে সবে তো মেয়ের বয়স 21, নিজের পায়ে দাঁড়াক, তারপর অনেক ভালো কর্মজীবী এবং মেধাবী পাত্র দেখে বিয়ে দিব। গুণগুলো বলার সময় নিলয় মির্জা কণ্ঠের গাম্ভীর্য গভীর করলেন। মূলত তিনি ইরফানকে খোঁচা দিয়ে বললেন কথাগুলো, কারণ ইরফানের মাঝে এগুলোর কোনোটাই নেই। ইরফানের মাথা হেট হয়ে গেল, কিন্তু সে আর যাই হোক নীলাকে প্যারিস যেতে দিবে না। ইরফান এবার নীলার দিকে তাকিয়ে অসহায় স্বরে নীলাকে ম্যানিপুলেট করার জন্য বলতে শুরু করলো, তুই না আমাকে কথা দিয়েছিলি, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যিই আমাকে বিয়ে করতে। কথাটি বলেই ইরফান থেমে গেল এবং বাকিরা নির্বাক হয়ে গেল ইরফানের এমন কথা শুনে। ইরফান আবার বলতে শুরু করলো, তাহলে তুই 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 কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাবি না। তাহলে কই গেল সেই নীলা মির্জার কথা? তাহলে কি নীলা মির্জার কথার কোনো দাম নেই? তুই না বলতি মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না? তাহলে তোর মাঝে কি মির্জা পরিবারের রক্ত চলাচল করছে না? ইরফানের এমন নির্লজ্জ মার্কা বক্তব্য শুনে সবাই অবাক, কারোরই বিশ্বাস হচ্ছে না মির্জা পরিবারের বড় ছেলে এমন নির্লজ্জ হতে পারে। নীলার মোটেও অবাক হয়নি, কারণ যে পুরুষকে সে নিজে সবটা দিয়ে ভালোবেসেছিল সেই পুরুষ যদি তাকে ঠকাতে পারে তাহলে সেই পুরুষের দ্বারা সব কিছু সম্ভব। আর ইরফান, সে নিজের এক দোষ ঢাকতে গিয়ে আরও হাজার দোষ করতেও রাজি, তাই এখন সে নিজের মধ্যে নেই। মুখ দিয়ে যা আসছে তাই বলছে। নীলার ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলতে শুরু করলো, আমি এখনও বলবো, মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। আর আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমি যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকি এবং সত্যি তোমাকে বিয়ে করতে চাই,
তাহলে আমি কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাব না। কিন্তু বিয়ের কথা তো এখন বাদই, আমি তো তোমাকে ভালোবাসি না, সেই ক্ষেত্রে এ কথা রাখার মানেই নেই। তাই এখন যদি আমি বিদেশে পড়াশোনার জন্য যাই, এটা কথার খেলাপ হবে না। নীলার মুখ থেকে বের হওয়া কথাগুলো ইরফানের বুকে তীরের মতো গিয়ে বাঁধল। সে কখনোই ভাবতে পারেনি নীলা তার চোখে চোখ রেখে বলবে যে সে তাকে ভালোবাসে না। এত সহজে নীলা কী করে বলে দিল যে আর তাকে ভালোবাসে না। ইরফান আর দাঁড়িয়ে থাকতে পারল না, খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কেউই তার যাওয়ার দিকে তাকালো না আর না তাকে থামালো। আরশির কোনো কিছুই সহ্য হচ্ছে না, না নীলার এত উন্নতি, না নীলার এত প্রশংসা, আর না প্রতি ইরফানের মনের কোণে থেকে যাওয়া টান। আরশি নীলাকে একবার ভালো করে দেখে নিয়ে সেও ইরফানের পেছনে চলে এলো। ইমরান মির্জা এক হতাশার নিঃশ্বাস ছাড়ল এবং আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। তারপর অপরাধীর দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললেন, আমাকে তুই মাফ করে দে নীলামা। আমি কখনোই ভাবতে পারিনি আমার ছেলে এমন কুলাঙ্গার হবে। ওর জন্য আমি তোর দিকে তাকানোর পর্যন্ত সাহস পাচ্ছি না। লজ্জা মাথা আমার নিচু হয়ে গেছে। আর তারপরও এই ছেলে কি করে তোর সাথে এমন ভাবে কথা বলে। আমার তো ইচ্ছে করছে এখনই এই ছেলেকে ত্যায্যপুত্র করে দিতে। নীলা নিজের বড় আব্বুর কাছে এসে তার সামনে হাঁটু গিরে বসে তার পায়ের রানের উপর নিজের হাত রেখে কোমল কণ্ঠে বলল, তুমি নিজেকে কেন দোষারোপ করছো বড় আব্বু? আমি কি তোমার মেয়ে না? বাবা কি তার মেয়ের সাথে ইচ্ছা করে এমন কিছু করে? এটা আমার ভাগ্যে লেখা ছিল। ভাগ্যের লিখন কি এই খণ্ডাতে পারে? আর আমি তো খারাপ নেই। এই যে দেখো, তোমার কুলাঙ্গার ছেলে আমার জীবন থেকে যাবার পরেই আমার ভাগ্য আরও খুলে যাচ্ছে। কত সুন্দর এখন আমি প্যারিস গিয়ে পড়তে পারবো, নিজের জীবনটাকে আরও সুন্দর করে গোছাতে পারবো। শুধু শুধু নিজেকে দোষারোপ করো না এবং আমার জন্য দুহাত ভরে দোয়া করো। নীলার এমন কথায় ইমরান মির্জার চোখে পানি চলে এলো। তিনি নীলার কপালে চুমু খেলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুই কবে অ্যাপ্লাই করলি? তারপর নীলা সব ঘটনা খুলে বলল যে সেই ইকরার কথা শুনে এমনিতেই অ্যাপ্লাই করেছিল, তো এখন সেটাই কাজে লেগে গিয়েছে এবং তার সাথে ইকরাও যাবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। কি, তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি কোন বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে পারবো না। মনভি মেহালের দিকে ভ্রু কুচকে তাকিয়ে কথাটি বলল। মেহাল ঠোঁট কামড়ে হেসে বলল, আমি তো তোকে প্রেম করতে বলছি না, প্রেমের নাটক করতে হবে। কিচ্ছু করার নেই। সেই বাস্টার্ড দেশে গিয়ে নাকি নিজের চাচাতো বোনকে বিয়ে করে ফেলেছে, যার সাথে নাকি আবার তার ছোটবেলার প্রেম ছিল। ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেছে, তার মানে ভালোবাসা অনেক গভীর। এবং এই দুর্বলতাকেই আমি কাজে লাগাবো। তার ভালোবাসার মানুষটিকে আমি ব্যবহার করব এবং সেই মেয়েটিকে তোর দুর্বল করতে হবে। ছলে বলে কৌশলে যেইভাবে হোক না কেন। মনভি হতাশার নিঃশ্বাস ছাড়ল। এই মেহালের জন্য তাকে কম জ্বালা পোহাতে হয়নি। এখন তাদের মধ্যে আগের মতো বন্ধুত্ব না থাকলেও বিপদে পড়লে দুজন দুজনের পাশে থাকবেই। এখন তাদের মাঝে যা ঝামেলা তা কেবল মুখে মুখে, তো মনে মনে এখনও আগের মতোই বন্ধু আছে তারা, যার জন্য কেউ কারো কাছ থেকে দূরে থাকতে পারছে না। না মেহাল পারছে নিজের সমস্যার কথা মনভিকে না বলে থাকতে, আর না মনভি পারছে মেহালকে সাহায্য না করে থাকতে। দুজনেই এই না পারার দিকে ব্যর্থ। মনভি হার মেনে মেহালকে জিজ্ঞেস করলো, তাহলে তোর সেই শত্রুর বউকে ছলে বলে কৌশলে ফাঁসানোর জন্য কি এখন আমাকে বিড়িতে যেতে হবে? দেখ ভাই, আগেই বলে দিলাম, এই ডাক্তারি ছেড়ে আমি কোনো গভীর জলের ফিশ ধরার জন্য বাংলাদেশে যেতে পারবো না। মেহাল আবার ঠোঁট কামড়ে হাসলো, তারপর বলল, আমার কাছে সলিড ইনফরমেশন এসেছে যে সেই মেয়েটি নাকি আমার ইউনিভার্সিটিতে আমার সাবজেক্টে চান্স পেয়েছে। আমাদেরকে কারো কাছে যেতে হবে না। মাছ ধরার জন্য আমাদেরকে জলে নামতেও হবে না। মাছ নিজে থেকেই আমাদের জালে ফেসে যাবে। কথাটি বলে মিহাল বাঁকা হাসলো। মনভি কেবল পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। আচ্ছা মিহাল কার কথা বলছে? কাকে নিজে জাতশত্রুর বউ ভাবছে? কিছু কি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে? ইরফানের চোখে ঘুম নেই। সে ঘরে এসে পায়চারি করছে, কিছুতেই সে নীলাকে প্যারিস যেতে দিবে না। আর সেই বিছানার ওপর বসে বসে ইরফানের কর্মকাণ্ড দেখছে। তার ভীষণ বিরক্ত লাগছে ইরফানের নীলার জন্য এত আকুলতা দেখে। এত আধিক্যতা দেখানোর কী আছে তা তার মাথায় ঢোকে না। সে কণ্ঠে কোমলতা এনে ইরফানের উদ্দেশ্যে বলল,
ইরফান জান, এখানে আসো না একটু। ইরফানের মেজাজ এমনিতেই বিগড়ে ছিল, এমন সময় আরশির নাকামি তার বিন্দুমাত্র ভালো লাগলো না। বিগড়ে যাওয়া মেজাজ আরও বিগড়ে গেল। সে আরশির দিকে না তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওহো, বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো, আমাকে আমার মতো থাকতে দাও। দেখছো এমনিতেই টেনশনে আছি, এমন ভাব করছো যখন তুমি জানো না যে নীলা প্যারিসে গেলে কি হতে পারে। নিজের তো কিছু ভাবছো না, অন্তত আমাকে ভাবতে দাও। কথাগুলো বলেই ইরফান রুমের বারান্দায় চলে গেল। আরশি তার যাওয়ার পানে চেয়ে রইল, চোখে মুখে তার রাগের ছাপ স্পষ্ট। ইরফান বারান্দায় চলে যেতেই আরশি রেগে বিছানার ওপর থেকে বালিশ মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই নীলা সবসময় জিতে যায়, তার কাছ থেকে আমি কখনোই কিছু কেড়ে নিতে পারলাম না। ছোটবেলা থেকেই সবার প্রশংসা পেয়ে এসেছে, এত চেষ্টা করেও কখনো তার থেকে বেশি ভালো রেজাল্ট করতে পারিনি। সবসময় 5 কি 10 নাম্বার কম পেতাম। আরশি চলে গেল অতীতের ভাবনায়। অতীত, আরশি আর নীলা সবে এসএসসি পরীক্ষা শেষ করলো। এখন তারা দুজনেই ফ্রি, তাই সিদ্ধান্ত নিল আজ তারা ঘুরতে যাবে। মূলত আরশি নাকি নীলাকে কিছু একটা বলবে, তার জন্যই দুজন মিলে ঘুরতে গেল। দুজনে মিলে রমনা পার্কে বসে বসে বাদাম খাচ্ছে। নীলা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, কী রে, কিছু বলছিস না যে? কিছু একটা বলবি বলে তো এত তাড়াহুড়ো করে আমাকে এখানে আনলি। এখন মুখে কুলু পেটে বসে আছিস কেন? আরশি কিছুটা লজ্জা পেল নীলার কথায়। তারপর যে না কিছু বলতে যাবে অমনি তাদের স্কুলে পড়তো এক সিনিয়র এসে নীলাকে উদ্দেশ্য করে বলল, আরে নীলা, এইখানে যে, অনেকদিন পর দেখা হলো। পরীক্ষার পর তো আর দেখাই হলো না। নীলা ও ছেলেটির প্রশ্নের উত্তর দিতে লাগলো হাসি মুখে। ছেলেটি তাদের স্কুলেই পড়তো, তাদের 2 ব্যাচ বড়। ছেলেটির নাম ইভান। এখন অবশ্য ছেলেটি কলেজে পড়ে, কিন্তু ছেলেটির মা তাদের স্কুলের শিক্ষিকা হওয়ায় ছেলেটি প্রায় তাদের স্কুলে আসে এবং তাদের সাথে প্রায় দেখা হয়। ইভান শুধু নীলার সাথে কথা বলছে, তার পাশে যে আরশি বসে আছে এটা সে খেয়ালই করছে না, যা আরশির মোটেও পছন্দ না। আরশি ক্লাস 7 থেকে ইভানকে পছন্দ করত। একবার সবাই মিলে পিকনিকে গিয়েছিল স্কুল থেকে, এবং জুনিয়রদের 6 জন করে টিম করা হয়, সেখানে একজন করে সিনিয়র টিম লিডার থাকে, এবং সে আর নীলা ইভানের টিমে পড়েছিল। তখনই তার ইভানকে দেখে মনে ভালো লাগার জন্ম হয়, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু এই সম্পর্কে সে নিজের বেস্ট ফ্রেন্ডকেও কিছু বলেনি, কারণ তার ভালোবাসা ছিল একতরফা। সেই কথাটি বলার জন্যই আজ নীলাকে মূলত এখানে ডেকেছে। ইভান নীলাকে বলল, যাক, ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গিয়েছে। তোমার সাথে কিছু কথা ছিল আমার। নীলা স্বাভাবিক ভঙ্গিতেই বলল। জি ভাইয়া, বলুন, শুনছি। আর সেও নড়ে চড়ে উঠল। সে শুনতে চায় ইভান নীলাকে কি বলে। ইভান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সাহস চুকায়, তারপর নীলার চোখে চোখ রেখে বলল, সালটা ছিল, আমি ক্লাস 9-এ পড়তাম। সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, কখনো প্রেমে জড়াইনি। কিন্তু জানি না পিকনিকে গিয়ে কি করে এক ছোট্ট মেয়ের মায়া জড়িয়ে পড়লাম। কথাগুলো বলেই ইভান থামল। সামনে যা বলতে যাচ্ছে তার জন্য আরও সাহস জুগিয়ে নিল। নীলা অবুজের মতো ইভানের দিকে তাকিয়ে রইল, আর সে কিছু একটা আন্দাজ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত ভয় ঢুকে গেল, নিজের ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়। ইভান আবার বলতে শুরু করলো, এই ছোট্ট মেয়েটি আর কেউ নয়, বরং তুমি। সেই পিকনিকে যখন তুমি আমার টিমে পড়েছিলে, তখনই তোমাকে দেখে তোমার মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। নীলার চোখে বিস্ময় ফুটে উঠল, আর আরশি তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। ক্লাস 7 থেকে যাকে ভালোবেসে আসছে সেই মানুষটি আজ তার সামনেই তার বেস্ট ফ্রেন্ডকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করছে। এটা যেন সে মানতেই পারল না। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল ইভানের দিকে। নীলা কিছু বলার ভাষা পাচ্ছে না। পিকনিকের দিন যখন ইভান তার অনেক কেয়ার করেছিল, তখন সে ইভানকে নিজের বড় ভাইয়ের মতো দেখেছিল। ইভানের প্রতি তার মনে সম্মান তৈরি হয়েছিল, এর বেশি আর কিছুই না, কারণ সে তো তার ইরফান ভাইকে ভালোবাসে। ইভান আবার বলতে শুরু করলো, এরপর থেকে সারাক্ষণ তুমি আমার মনে বসবাস করতে। অনেক কষ্টে পড়াশোনাতে মনোযোগ দিতে হতো আমার। আমি আগে রেগুলার স্কুলে যেতাম না, কিন্তু সেই পিকনিকের পরের দিন থেকে আমি রেগুলার স্কুলে যাওয়া শুরু করেছিলাম। তুমি যেখানে প্রাইভেট পড়তে, তোমার পেছনে পেছনে সেখানেই চলে যেতাম। আমার বাসা দক্ষিণের দিকে থাকা সত্ত্বেও তোমার বাসা পশ্চিমের দিকে ছিল বলে স্কুল শেষে প্রতিদিন তোমার পেছনে পেছনে যেতাম। তুমি স্কুলে না আসলে তোমার বাড়ির সামনে গিয়ে ঘোরাফেরা করতাম,
কেবল তোমাকে এক নজর দেখার জন্য। আই লাভ ইউ নীলা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? আরশি আর বসে থাকতে পারলো না, হাত পা তার অবশ্যই আসছে। সে কিছু না বলেই সেখান থেকে দৌড়ে এসে পড়ল। নীলা আরশিকে এভাবে চলে যেতে দেখে অবাক হয়ে গেল এবং নিজেও বসা থেকে উঠে পড়ল। তখনই ইভান বলল, হয়তো তোমার বেস্ট ফ্রেন্ড আমাদের কেউ প্রাইভেসি দিতে চায়। নীলারও তাই মনে হলো এবং সে ইভানের দিকে তাকে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আমি কখনো আপনাকে এমন চোখে দেখিনি। পিকনিকের দিন আপনি অনেক ভালো ব্যবহার করেছিলেন, অনেক কেয়ার করেছিলেন, তাই আপনার জন্য আমার মনে সম্মান জন্মেছিল। আপনাকে নিজের বড় ভাই হিসেবে দেখেছি আমি। আর তাছাড়াও ছোটোবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আপনাকে আঘাত করতে চাই না, তাই আমাকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করুন। অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কাউকে রেখেছে। আসছি, ভালো থাকবেন। কথাগুলো বলেই নীলা বড় বড় কদমে সেই জায়গা ত্যাগ করল। আর অশ্রুসিক্ত নয়নে তার যাওয়ার পানে চেয়ে রইল ইভান। সে সত্যিই নীলাকে খুব ভালোবাসত, কিন্তু নীলার খুশির জন্য নীলাকে আর সে বিরক্ত করবে না। আর সে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। তার সামনে তার ভালোবাসার মানুষ নীলাকে প্রপোজ করেছে, এটা তার সহ্য হচ্ছে না। বিছানার পাশে একটি ছোট্ট টেবিলের ওপর তার আর নীলার ছবির ফ্রেম ছিল। আর সে সেই ফ্রেম ধরে মেঝেতে ছুঁড়ে ফেলল। ফ্রেমের কাজ ভেঙে গেল, ফাটল ধরল তাদের দুজনের ছবির মাঝে, কিন্তু কেবল কি তাদের ছবির মাঝেই ফাটল ধরেছে? আর সে নীলার ছবির ওপর পা রেখে আয়নায় নিজেকে দেখে বলতে লাগলো, তোর থেকে দেখতে কোন অংশে কম না তো, আমি বরং তোর থেকে দেখতে অনেক বেশি সুন্দর। আমার চুল কোমরের নিচে পড়ে, এত লম্বা এবং ঘন, গায়ের রং ধবধবে সাদা। তোর মধ্যে বোরকা পরে আন্টি সেজে ঘুরি না, সবসময় ফিটফাট থাকি। তবুও কেন মানুষ তোকে পছন্দ করে? এমনকি আমার ভালোবাসার মানুষটিও তোকে ভালোবাসে। তুই এটা কি করে করতে পারলি নীলা? আমার যে কষ্ট হচ্ছে, আমার ভালোবাসার মানুষটিও আমাকে ভালোবাসে না। তুই কি বুঝিস ভালোবাসার মানুষটি ভালো না বাসলে কেমন লাগে? আল্লাহ, আমার কষ্ট হচ্ছে। আমরা যাকে ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না? আর তারা আমাদেরকে ভালো না বাসলে তাদের প্রতি কেন আমাদের এক আকাশ সমান নিঃস্বার্থ ভালোবাসা জন্মায়? কেন তারা আমাদের নসিবে থাকে না? কেন তারা আমাদের ভালোবাসার বদলে বিন্দুমাত্র ভালোবাসা দিতে পারে না আমাদেরকে? কেন আল্লাহ, কেন? কথাগুলো বলেই আরশি কান্নায় ভেঙে পড়ল। তার বুক ফেটে যাচ্ছে কষ্টে, গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করে নিজের কষ্টের কথা কাকে বলবে? মা বাবাও তো তাকে না ভালোবেসে তাকে ছেড়ে চলে গিয়েছে। ভাই একটা বিদেশে, আপন বলতে তো তার কেউ নেই। এসব মনে করেই আবার কাঁদতে শুরু করলো সে। অনেকক্ষণ কান্না করার পর থামলো, তারপর আবার টেবিলের ওপর রাখা আরেকটি ছবির ফ্রেমের দিকে তার চোখ গেল। সেখানে সে নীলা এবং ইরফান। মূলত ইরফান প্যারিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং তাদের সাথে আরশিও যায়। তখনই এই ছবিটি তোলা হয়েছিল এবং তিনজন মিলে এই ছবিটি ফ্রেম বের করলো। আরশি ছবিটির ফ্রেম হাতে নিল, তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে ছবির ফ্রেম থেকে ছবিটি বের করলো, তারপর নীলার ছবি সাইড থেকে ছিঁড়ে ফেলল। আরশি মাঝখানে ছিল, তার এক পাশে নীলা এবং অন্য পাশে ইরফান ছিল। সে ড্রয়ার থেকে ম্যাচ লাইট বের করে নীলার ছবিতে আগুন লাগিয়ে দিয়ে বলতে শুরু করলো, তুই যেমন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমিও ঠিক তেমনি তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নেব। দিন শেষে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই যেমন সুখে দুজন একসাথে থেকেছি, তাহলে দুঃখে কেন আমি থাকবো? তোকেও আমি যে পরিমাণ কষ্ট যন্ত্রণা পেয়েছি সেই পরিমাণ কষ্ট যন্ত্রণা অনুভব করাবো। কথাগুলো বলেই সে পাগলের মতো হাসতে লাগলো। তারপর আবার নীলার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। তার ভাই প্যারিসেই থাকে আর এখন ইরফানও প্যারিসে থাকে, তাই তার প্ল্যান মাফিক কাজ করতে সুবিধা হবে। নীলা তাকে সেই দিন কেন চলে এসেছে এই কথা জিজ্ঞেস করতেই সে বাহানা দিয়ে বলল, আমি তোদেরকে প্রাইভেসি দিতে চেয়েছিলাম। তারপর নীলা সেই দিনের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিন্তু তারপরেও আরশির মনে নীলার প্রতি খুব হিংসা কোনোটাই কমল না। নীলা যখন আবার জিজ্ঞেস করলো, তুই সেদিন আমাকে কিছু একটা বলবি বলেছিলি, এখন বল কি বলবি? আরশি বাঁকা হেসে বলল, আমি প্যারিসে যাচ্ছি। ভাইয়া অনেক আগেই আমার জন্য পাসপোর্ট করতে দিয়েছিল, যাতে তার কাছে মন চাইলেই যেতে পারি।
পাসপোর্ট হয়তো সপ্তাহখানেকের ভিতর চলে আসবে, তারপর আমি প্যারিসে চলে যাব। এটা শুনে নীলা কিছু কষ্ট পেল, কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু পরক্ষণেই উৎফুল্ল হয়ে বলল, ইরফান ভাইয়াও তো তোর ভাইয়া যেখানে আছে সেখানেই আছে। ভালো হয়েছে, সেখানে গিয়ে তার উপর নজরদারি করতে পারবি। আরশি কেবল হাসল। বর্তমান এইসব কথা ভাবতে ভাবতে আরশি অতীত থেকে ফিরে এলো। চোখ দিয়ে তার 2 ফোঁটা অশ্রু গড়ে পড়ল। নিজেকে ধাতস্থ করে বলল, কখনো ভালোবাসা পাইনি নীলা। তোর সাথে বন্ধুত্ব হবার পর তোর থেকে এবং তোর পরিবার থেকে অনেক ভালোবাসা পেয়ে, কিন্তু তুই আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তাই আমিও তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নিলাম। মাঝে মাঝে খুব কষ্ট হয় আমাদের পুরনো দিনের কথা মনে পড়তেই, কিন্তু তোর প্রতি যে ক্ষোভ মনে তৈরি হয়েছে তা কখনোই আমাকে দুর্বল করে না, বরং তোর প্রতি ঘৃণা আরও জন্মায়। তোর জীবনকে আরও অগোছালো করে দেব আমি। জানি না এই লড়াই কতদিন লড়তে হবে, কিন্তু তবুও আমি হার মানব না।